ক্রপ উইড কম্পিটিশন, তোমাদের সিলেবাসের 1 2 3 4 নাম্বার চ্যাপ্টার ক্রপ উইড কম্পিটিশন। তো এর মধ্যে যে টপিক গুলো আছে একটু একটু করে যদি বলি আমি, প্রথমে হলো ক্রপ উইড কম্পিটিশনের কনসেপ্ট, তারপরে ক্রিটিক্যাল পিরিয়ড অফ সিড ক্রপ উইড কম্পিটিশন এন্ড ফ্যাক্টরস এফেক্টিং ক্রপ উইড কম্পিটিশন, আর একটা কম্পিটিটিভ অ্যাবিলিটি অফ উইডস এন্ড ফ্যাক্টরস এফেক্টিং ইট, লাস্ট হলো অ্যালিলোপ্যাথিক ইফেক্টস অফ উইডস অন ক্রপস এন্ড ভাইস ভার্সা। তো অ্যালিলোপ্যাথিক ইফেক্টস অফ উইডস অন ক্রপস এন্ড ভাইস ভার্সা এটা আমি কভার করব না, এটা আমাদের প্রফেসর রমিজউদ্দিন স্যার উনি এই ক্লাসটা কন্ডাক্ট করবেন। তার আগ পর্যন্ত এই চ্যাপ্টারের যে টপিকগুলো আছে সেগুলো আমরা আজকে কভার করার চেষ্টা করবো 1 ঘন্টা সময়ের মধ্যে। তবে আমি আগেই বলে দিয়েছি ক্লাস চলাকালীন সময়ে তোমরা থাকে তোমরা কাইন্ডলি ক্লাস শেষে আমরা একটা ডিসকাশনের টাইম রাখবো, সেই সময় আমরা ডিসকাশন করবো, আদারওয়াইজ অনেক নয়েজ তৈরি হবে। তো প্রথমে হলো ক্রপ উইড কম্পিটিশন চ্যাপ্টারের নাম, কিন্তু আমি একটু জাস্ট একটা অন্য টপিক দিয়ে শুরু করছি। দেখো এখানে হেডিং এ দেয়া আছে ক্রপ উইড ইন্টারাকশন, তাই না? এটা কিন্তু ইজ এ পার্ট অফ ক্রপ উইড ইকোলজি। আসলে ক্রপ উইড ইকোলজিরই পার্ট। আমরা যে আজকে ডিসকাশন গুলো করব সেটা হলো ক্রপ উইড ইকোলজির অংশ। তো ক্রপ এন্ড উইড ইকোলজি কি? ইকোলজি হলো তোমার ইন্টারাকশন বিটুইন ক্রপস, উইডস এন্ড এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের মধ্যে আছে বায়োটিক এন্ড অ্যাবায়োটিক ফ্যাক্টরস। তাহলে এটা যে কোনো ইকোলজিরই কিন্তু কনসেপ্ট। ইকোলজি বলতে গেলে আমরা বুঝি আসলে, বা ইকোসিস্টেম ইকোলজি হলো যে ইটস এ নলেজ। যেমন আমাদের ইকোলজি বুঝি যে একটা অর্গানিজমের সাথে তার পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্ট আছে সেইটার সাথে যে ইন্টারাকশন, তাদের ভিতরে যে ইন্টারাকশনটা হয় পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট এবং আদার যে বায়োটিক ফ্যাক্টরস আছে, মাইক্রো অর্গানিজমস, ডিজিজ, পেস্ট, এই সবগুলো মিলে যে ইন্টারাকশন সেটাকে আমরা বলি আসলে ইকোলজি। তেমনি ক্রপ উইড ইকোলজিও তাই। ক্রপ উইড এবং ক্রপ এবং উইড যে এনভায়রনমেন্টে আছে সেগুলোর যে ইন্টারাকশন সেটাকে আমরা ক্রপ উইড ইকোলজি বলি। তাহলে এই ক্রপ উইড ইকোলজির মধ্যে আসলে এদের কানেকশনটা কি? ক্রপ এবং উইডের মধ্যে এদের ইন্টারাকশনটা কেমন হয়? আমরা এটা একটা ওয়ার্ড এখানে বলেছি, দেখো ইন্টারফিয়ারেন্স। তার মানে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টকে ইন্টারফেয়ার করে। ক্রপ উইডকে ইন্টারফেয়ার করে, উইড ক্রপকে ইন্টারফেয়ার করে। আমাদের একটা কনসেপ্ট সবসময় থাকতে পারে যে সবসময় আমরা ভাবি যে আসলে যেহেতু আমরা ক্রপ নিয়ে চিন্তা করি যে উইড হলো আমাদের পেস্ট, কাজে উইড সবসময় ক্রপকে ইন্টারফেয়ার করে বা ক্রপের ক্ষতি করে, কিন্তু ব্যাপারটা তা না। কিন্তু এটা কিন্তু ভাইস ভার্সা। তুমি যদি উইডকেও একটা প্ল্যান্ট চিন্তা করো তাহলে ক্রপও কিন্তু উইডের জন্য তোমার হলো কম্পিটিটর, বা ক্রপও কিন্তু উইডকে ইন্টারফেয়ার করে। সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখানে জাস্ট একটু বলো স্যার। ফার্স্ট স্লাইডে শুধু দেখা যাচ্ছে, পরের স্লাইডে আসেনি এখনো। মানে যে স্লাইডটা দেখা যাচ্ছে এটা ক্রিটিক্যাল পিরিয়ড অফ ক্রপ উইড কম্পিটিশন, এটা দেখা যাচ্ছে। এক মিনিট, এবার আসছে কি? এখনো তো চেঞ্জ হয়নি। এক মিনিট, তাহলে আমার দেখতে পাচ্ছি না। আচ্ছা, ফার্স্ট স্লাইড এবার আসছে স্যার। এবার আসছে, দেখা যাচ্ছে স্যার। স্যার একদম ফার্স্ট স্লাইড থেকে শুরু করেন, ফার্স্ট স্লাইড থেকে। এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। বাকি দেখা যায় এই যে ক্রপ উইড ইন্টারঅ্যাকশন, এই জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, রাইট। তাহলে দেখো এখানে আমার এই ড্রয়িং এ একটা স্কেচ আছে। এখানে দেখো শুধু একটা ক্রপ এবং একটা উইড, জাস্ট আমরা একটা একটা করে দেখেছি। এখানে তাদের মধ্যে আসলে কি ধরনের ইন্টারফেয়ারেন্স বা কি ধরনের ইন্টারাকশন হয় তোমরা উপরে দেখতে পাচ্ছ। আসলে এরিয়াল ইন্টারাকশনও কিন্তু হয়। আমি আমার ক্লাসে বারবার বলেছি যে ক্রপ এবং উইড আসলে কিসের জন্য তারা কম্পিট করে। তারা হলো নিউট্রিয়েন্টের জন্য, লাইটের জন্য এবং স্পেসের জন্য, তাই না? এই যে উপরে যেটা দেখা যাচ্ছে বোথ ওয়ে অ্যারো, এটা ক্রপ এবং উইড তারা কি করতেছে, তারা হলো তোমার স্পেসের জন্য কম্পিট, তাদের মধ্যে ইন্টারাকশন আছে। এবং এই যে নিচে যে রাইজোস্ফিয়ার, ক্রপ রাইজোস্ফিয়ার এবং উইড রাইজোস্ফিয়ার, এবং এর ভিতরে দেখো সয়েল লাইফ। সয়েল লাইফ বলতে গেলে আমরা বলি, এক কথায় বলি সয়েল ফ্লোরা এন্ড ফনা, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, মাইক্রোরাইজা,
তোমার হলো ফানজাই এবং আদার মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে, প্রোটোজোয়া, হ্যাঁ, এগুলো থাকতে পারে। ইভেন তোমার ফনাও থাকতে পারে, যেমন হলো কেঁচো থাকতে পারে, হ্যাঁ, আবার হলো কিছু ইয়ে থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। এইগুলো সবগুলো কিন্তু ইন্টারঅ্যাক্ট করে এই যে প্ল্যান্টের রাইজোস্ফিয়ারের সাথে এবং উইডের রাইজোস্ফিয়ারের সাথে। তার মানে আসলে এরা যেটা হলো একটা, এই আমরা যদি একটা ক্রপ উইড কমপ্লেক্স চিন্তা করি, ক্রপ যেমন উইডকে ইন্টারফেয়ার করবে, উইডও তেমনি ক্রপকে ইন্টারফেয়ার করবে। আচ্ছা, এখন ইন্টারফেয়ারেন্স বলতে আসলে বোঝাচ্ছে দি অ্যাক্ট অর অ্যান ইনস্ট্যান্স অফ হিন্ডারিং, অবস্ট্রাক্টিং অর ইম্পেডিং। এটা জাস্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো হয়েছে, আর কিছুই না। আমরা ইন্টারফেয়ারেন্স আসলে কি বুঝি। এখন ক্রপ এবং উইড আমরা এখন ঠিক উল্টা ভাবে দেখি যে উইড আসলে ক্রপকে কি কি ভাবে ইন্টারফেয়ার করে। তিনটা এখানে বাবল দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, কম্পিটিশন, অ্যালিলোপ্যাথি এবং অ্যালিলোস্পলি। এই টার্মটা আমার কাছে অনুকূল লেগেছে, আমি একটা জায়গায় পেয়েছি, কিন্তু আমরা এই দুইটা টার্ম মনে হয় সবাই মোটামুটি পরিচিত, কম্পিটিশন এবং অ্যালিলোপ্যাথি। অ্যালিলোপ্যাথি আমাদের অমিত স্যার পড়াবেন। এখানে কম্পিটিশন এবং অ্যালিলোস্পলি। একটু আমি তোমার হলো একটু করে সংক্ষেপে বলি যে কম্পিটিশন হলো আর কিছুই না, যখন দুইটা অর্গানিজম তোমার পার্টিকুলার কোনো রিসোর্স নিয়ে তারা হলো কম্পিট করে, সেটা হলো কম্পিটিশন। আর অ্যালিলোপ্যাথি হলো সাধারণত দেখা যাচ্ছে যে উইড গুলো বা ইভেন প্ল্যান্টও, আমাদের ক্রপ প্ল্যান্টও, তাদের রুটের মাধ্যমে কতগুলো মেটাবোলাইটস তাদের বডিতে বা তাদের টিস্যুতে যদি কখনো তোমার হলো এক্সট্রা সেকেন্ডারি মেটাবোলাইটস তৈরি হয়, সেগুলো তারা তাদের টিস্যুর মধ্যে না রেখে তারা হলো রুটের মাধ্যমে, কখনো কখনো পাতার মাধ্যমে, কখনো কখনো গ্যাসিয়াস ফর্মে এগুলো এনভায়রনমেন্টে রিলিজ করে দেয়, সয়েলে হতে পারে বা অ্যাটমসফিয়ারে হতে পারে। এই কেমিক্যাল গুলো তার নেইবারিং যে প্ল্যান্টস গুলো আছে, আদার স্পিসিস, তাদের জন্য হার্মফুল হয়, তাদের গ্রোথকে ইনহিবিট করে। হ্যাঁ, কখনো ইনহিবিট করে, কখনো আবার এটা দেখা গেছে কিছু এটা গ্রোথকে প্রমোট করে। এই ধরনের ফেনোমেনা বা এই ধরনের কেসকে বলা হয় অ্যালিলোপ্যাথি। একটা প্ল্যান্ট আরেকটা প্ল্যান্টকে থ্রু রিলিজিং কেমিক্যালস ইনটু দি এনভায়রনমেন্ট তারা প্রভাবিত করে, এই ধরনের ঘটনাকে অ্যালিলোপ্যাথি বলে। আর অ্যালিলোস্পলি বললাম যেটা, এই টার্মটা আমিও নতুন শুনেছি আসলে। অ্যালিলোস্পলি আর কিছুই না, তোমার এটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম। অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম মানে হলো যেখানে ক্রপ এবং তোমার ট্রি একসাথে থাকে। যখন ট্রি কিনা খুব বেশি তোমার হলো রিসোর্স আপটেক করে, বেশি শেডিং দেয়, হ্যাঁ, বেশি সয়েল ময়েশ্চার আপটেক করে, নিউট্রিয়েন্ট আপটেক করে, এবং ওই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে যে তাদের ক্রপকে, তাদের গ্রোথকে ইনহিবিট করে, ওই ধরনের কেসকে আমরা অ্যালিলোস্পলি বলি। অ্যালিলোস্পলি হয়তো আর তোমরা খুব বেশি এই টার্মটা খুব একটা পরিচিত না, কাজে শোনার সম্ভাবনা কম। এখন ওই টার্মগুলো আমি যে কথাগুলো বললাম ওইটাই আসলে কম্পিটিশন, স্ট্রাগল, কন্টেস্ট বিটুইন টু অর মোর অর্গানিজমস ফর এ লিমিটেড রিসোর্সেস। আর অ্যালিলোপ্যাথি হলো an organism produces one or more biochemicals that influence the germination, growth, survival and production of other organisms. আর অ্যালিলোস্পলি ল্যাঙ্গুয়েজে বলা আছে ইনক্রিজিং কম্পিটিশন ফ্রম ট্রিজ ইন অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমস ফর লাইট, ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস। ওকে, এবার আসলে আমরা আমাদের যে এই চ্যাপ্টারে যে আমাদের আসলে ফোকাস, সেটাতে আমরা যাচ্ছি। ক্রপ উইড কম্পিটিশন, আগেরগুলো এগুলো জাস্ট ভূমিকা ছিল, এগুলো এইটাতে আসার জন্য আমাদের এই কথাগুলো বলা দরকার ছিল। এখন আমরা আমাদের আসল যেটাতে আমরা পড়তে চাই সেটাই আমরা বলবো, ক্রপ উইড কম্পিটিশন। তো ক্রপ উইডের কম্পিটিশন কতগুলো প্রিন্সিপাল আছে, এখন আমি জাস্ট তোমাদের সাথে খোলামেলা কতগুলো পয়েন্ট আলাপ করে এই স্লাইড বাদ দিই, এমনি আমাকে যদি তোমরা চাও মনে করো আমার একটা ফসলের একটা ক্ষেত আছে, ইভেন ধরো হুইট নিয়ে আমরা চিন্তা করলাম। হুইট সোয়িং করার পরে হুইট জার্মিনেশন হলো, হুইটের ইমার্জেন্স হলো, ছোট ধরো 3-4 সেন্টিমিটার বা ইভেন 3-4 ইঞ্চি প্ল্যান্ট মানে আমাদের গ্রো করলো, হুইট সিডলিং তৈরি হলো। এর ভিতরে কিন্তু একটা দুইটা উইড কিন্তু গ্রো করা শুরু করবে, কারণ উইড সিডও কিন্তু জার্মিনেট করবে, কারণ সে প্রপার এনভায়রনমেন্ট পেয়েছে। এখন মনে করো একটা এরকম ফিল্ডের মধ্যে খুবই অল্প সংখ্যক কিছু উইড, বথুয়া ফর এক্সাম্পল, বথুয়া তো উইড, তাই না? এটা হুইটের ক্ষেত্রে খুব বেশি হয়। এই বথুয়া জার্মিনেট করলো, এখন সাথে সাথে কি আমরা লাঠিসোঁটা নিয়ে এই বথুয়া মারার জন্য চলে যাবো কিনা, এটাকে উইডিং করতে যাবো কিনা?
আনমিউট করে কেউ বলতে পারো কিনা এটা নিয়ে? স্যার সাথে সাথে যাব না স্যার শোনা অল্প যাচ্ছে? কিছু হলে তো স্যার আমরা যাব না, সাথে সাথে যাবো না, কেন? পরবর্তীতে হচ্ছে স্যার যেটা যাব না এই কারণে সম্ভাবনা আছে স্যার, তো একটা নির্দিষ্ট সময় পরে ওয়েটিং করবো আর কি। রাইট এটাই হলো কথা। The crop weed competition does not start as soon as a weed appear in the crop field. ওইটাই কথা যে তুমি একটা উইড হলো, দুইটা উইড হলো, তিনটা উইড হলো, সাথে সাথেই এমন না যে আসলে কম্পিটিশন শুরু হয়ে গেছে। কম্পিটিশন কিন্তু তখনও শুরু হয় নাই, তাই না? তুমি যদি, আমি একটা ইয়ে দিয়ে বলেছি তোমাদের ক্লাসে কিনা বলেছি না, যে যখন তোমার রিসোর্স যখন ডিপ্লিট, এরপরের লাইনটাতে আছে, দি কম্পিটিশন স্টার্টস when one of the resources start depleting. আমাদের রিসোর্স এখানে হতে পারে সয়েল নিউট্রিয়েন্ট, হতে পারে সয়েল ময়েশ্চার, হতে পারে। এই দুইটা পাশাপাশি গ্রো করতেছে কিছু সংখ্যক উইড এবং আমাদের যে কাঙ্ক্ষিত প্ল্যান্টস, উইড প্ল্যান্টস, তখনই তাদের মধ্যে কম্পিটিশন স্টার্ট হবে যখন কিনা তাদের এই নিউট্রিয়েন্ট গুলো কোনো একটা টান পড়ে যাবে, যে পরিমাণ তাদের দরকার সেটা অপ্রতুল হয়ে যাবে। সয়েল ময়েশ্চার প্ল্যান্টও নিচ্ছে, উইডও নিচ্ছে, এই সময় হঠাৎ করে সয়েল ময়েশ্চার কম হয়ে গেল। এখন কিন্তু এই সয়েল ময়েশ্চার নিয়ে টানাটানি লেগে যাবে, এখন কে উইড নিবে নাকি প্ল্যান্ট নিবে, এইটা তখন আমরা বলবো কম্পিটিশন স্টার্ট হবে, তাই না? এটাই বলছে, দি কম্পিটিশন স্টার্টস when one of the resources starts depleting. এটাই বলছে যে একটা, আমাদের মনে করো একটা এক্সাম্পল দেওয়া হয় যে একটা সৈনিকদের একটা বাংকারে রেশন দেওয়া আছে, 100 জনের রেশন দেওয়া আছে, বা 100 দিনের রেশন দেওয়া আছে, 100 জন, 100 দিন 100 জন দেওয়া আছে। তারা খুব ইজিলি কিন্তু 100 দিন পার করে দিতে পারবে এই 100 জন। হঠাৎ করে এখানে আরো 400 জন লোক আসলো, তখন কিন্তু তাদের ভিতর কম্পিটিশন শুরু হবে। কেননা তাদের ওই রেশনে, তাও কম্পিটিশন কিন্তু ইমিডিয়েট শুরু হবে না, যখন এই রেশন গুলো ফুরিয়ে যাওয়া শুরু করবে তখন কিন্তু তাদের কম্পিটিশন শুরু হবে এবং তাদের রেশনিং করতে হবে। তখন আমরা বলি যে একটা স্ট্রেস কন্ডিশনে পড়ে যাবে, যে তোমাদের রেশনিং করতে হবে, কম কম করে নিতে হবে। Crops and weeds are in competition with each other when the growth of either one or both of them is reduced or their form modified as compared with their growth or form in isolation. তাহলে তুমি কম্পিটিশনে পড়লো কিনা দুইটা প্ল্যান্ট, মানে উইড এবং ক্রপ, এটা আমরা এদের ম্যানিফেস্টেশনটা কিভাবে হবে, আমরা কিভাবে বুঝবো যে আসলে কম্পিটিশন শুরু হয়েছে, তাই না? এটা আমরা কিন্তু তুমি কতটুকু রিজার্ভ আছে সয়েল ময়েশ্চার, সয়েল নিউট্রিয়েন্ট, এটা আমরা অ্যানালাইসিস করতে পারি, কিন্তু ইমিডিয়েট কিন্তু আমরা কোনো বুঝবো না যে আসলে দুইটা প্ল্যান্ট বা দুইটা স্পিসিস কম্পিটিশন শুরু করেছে কিনা। এইটা বুঝতে হলে বলছে তাদের ম্যানিফেস্টেশন, তাদের সিমটম, তাদের প্রকাশটা হবে এবং কিভাবে, যে এই প্ল্যান্টটা যদি কোনো উইড ছাড়া গ্রো করে, আমাদের উইড প্ল্যান্ট কোনো একটা প্লটে একেবারে কখনো উইড আমি গ্রো করতে দেবো না, আর একটা প্ল্যান্ট উইডের সাথে গ্রো করতেছে, কিন্তু যখনই দেখবো যে আমার এই উইড প্ল্যান্টের তোমার হলো গ্রোথ, ওই যে নর্মাল যে প্ল্যান্ট যেখানে কিনা সবসময় উইডিং করা হচ্ছে, ওই প্লট থেকে কিছুটা হলো গ্রোথ কম হয়েছে, অথবা তার রুট স্টান্টেড হয়ে গেছে, অথবা তার পাতাগুলো ন্যারো হয়ে গেছে, অথবা তার পাতাগুলো লাল হয়ে গেছে, যেটা নর্মাল হওয়ার কথা সেটা থেকে ডেভিয়েশন হয়ে গেছে তার নর্মাল গ্রোথ ফর্ম থেকে, তখনই আমরা বলবো যে আসলে উইডের সাথে কম্পিটিশন শুরু হয়ে গেছে। দি ফার্স্ট প্ল্যান্টস টু অকুপাই, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের এই ক্রপ উইড কম্পিটিশন কনসিডার করার জন্য। দি ফার্স্ট প্ল্যান্টস টু অকুপাই এনি এরিয়া অফ সয়েল স্মল অর লার্জ টেন্ড টু এক্সক্লুড দি আদার্স। আমাদের তোমরা মুভি টুভি দেখো কিনা, সবাই মনে হয় দেখো, আগে যে যুদ্ধগুলো দেখতো, যখন ওই যে ঢাল তলোয়ার নিয়ে ইয়ে করতো, তখন যারা হলো আপার গ্রাউন্ডে থাকতো তাদের আপার হ্যান্ড থাকতো, মানে যুদ্ধে ধরে নেওয়া হতো যে কোনো একটা সৈন্য দল যদি তোমার আপার গ্রাউন্ডে থাকে, ধরো একটা টিলার উপরে বা পাহাড়ের উপরে, তারা যুদ্ধে অর্ধেক জয়ী হয়ে থাকে। তারা একটা আপার হ্যান্ড পায়, তারা মানে একটা আলাদা একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকে। তেমনি আমাদের এই ক্রপ উইড কম্পিটিশনের ক্ষেত্রেও, যে আমরা ক্রপ একটা কম্পোনেন্ট, উইড একটা কম্পোনেন্ট, এই দুইটা কম্পোনেন্টের মধ্যে যে কিন্তু এই ফিল্ডে আগে আসবে, মানে মাঠ যে আগে দখল করবে, তার হলো আপার হ্যান্ড থাকবে, সে কিন্তু বিজয়ী হওয়া, মানে তার ডোমিনেন্সটা বেশি থাকবে এবং সে তার কন্ট্রোলটা তত বেশি থাকবে। আবার বলছি ওই পয়েন্টটা, the first plants to occupy any area or soil, maybe either it may be small or large, tend to exclude others. Exclude others মানে হলো সে নিজেই বড় হবে, এখানে অন্য কাউকে সে গ্রো করতে দিবে না। হ্যাঁ, ওই জায়গায় সে আগে গেছে, কাজেই সে হলো নিজে সবকিছু রিসোর্স বেশি নেওয়ার চেষ্টা করবে এবং সে মানে যত রকম ভাবে চেষ্টা করবে অন্যান্য প্ল্যান্টকে সাবফেস করার জন্য। এইটা হলো একটা
ক্রপ উইড ইকোলজির একটা অন্যতম একটা কনসেপ্ট, যে তোমাকে ইমার্জেন্স অর জার্মিনেশন এইটা আগে হতে হবে। তার মানে আমরা যখন ফিল্ডে প্ল্যান্ট গ্রো করব, সোয়িং করব, তখন এমন ভাবে সোয়িং করতে হবে, এমন টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হবে যে কিনা উইডের চেয়ে আমাদের যে ক্রপের কাঙ্ক্ষিত যে ক্রপ, সেই ক্রপের জার্মিনেশনটা আগে হয়। আমি কি তোমাদের বোঝাতে পারলাম এই পয়েন্টটা? মানে তুমি এমন একটা ক্রপিং সিস্টেম চালু করবা, এমন ভাবে সয়েল ময়েশ্চার দিবা, বা এমন ভাবে এমন ডেপথে তুমি তোমার ক্রপের সিড শো করবা যেন ক্রপের প্ল্যান্ট যে সিডটা সেটা আগে জার্মিনেশন হয় উইড সিডের চেয়ে। ঠিক আছে, সেই এই জিনিসটা আমাদের অ্যাগ্রোনমিক প্র্যাকটিসে এই জিনিসটা খেয়াল করতে হবে। যদি ক্রপ আগে ওখানে এস্টাবলিশ করে তাহলে উইডকে ওখানে খুব বেশি পাত্তা দেবে না। Therefore, practices should be such that crop plants should occupy the soil before the weeds. তারপরের পয়েন্টস হলো weeds that appear in the crop after it is well established usually have negligible competing ability. যদি ক্রপ আগে এস্টাবলিশ হয়ে যায়, এখানে এস্টাবলিশ কথাটা একটু টেকনিক্যাল, এটা এখানে খুব সহজে হয়তো আমি খুব সহজ এক্সাম্পল বলতে পারি। এস্টাবলিশ মানে হলো সে আমরা বলি যে এই জায়গায় সে হলো তোমার একটা পার্টিকুলার সিডলিং স্টেজ, যেমন এটা হলো এস্টাবলিশমেন্ট। মানে কোনো একটা প্ল্যান্ট এস্টাবলিশ হওয়া মানে সে খুব সহজে এখান থেকে তাকে আর সরানো যাবে না, কোনো কম্পিটিশনে সে সবসময় একটা আপার হ্যান্ড থাকবে, এবং এইটা মানে অল্প পরিমাণ স্ট্রেসে সে কাবু হবে না। এই ধরনের কন্ডিশনকে আমরা বলি দি প্ল্যান্ট ইজ বিং এস্টাবলিশড। তাহলে যদি কোনো একটা প্ল্যান্ট কোনো একটা ফিল্ডে এস্টাবলিশড হয়ে যায়, ওই এস্টাবলিশড হওয়ার পরে এই ফিল্ডে যত উইডই আসুক না কেন, এইটা ওই প্ল্যান্টের সাথে খুব বেশি কম্পিটিশন করতে পারে না। ওই একটা কনসেপ্টই আসলে, যে কিনা আগে আসবে এই ফিল্ডে সে হলো আপার হ্যান্ড থাকবে, বা তার অ্যাডভান্টেজেস থাকবে রিসোর্স অ্যালোকেশনের। On the other hand, weed plants germinated prior or with the crop show very higher competition. যদি উইড আগে জার্মিনেশন করে খুব বেশি কম্পিটিশন করবে প্ল্যান্টের সাথে। তাহলে আমাদের একেবারে সহজ কথাই হলো যে ফিল্ডে আগে আসবে তার অ্যাডভান্টেজেস বেশি থাকবে ক্রপ এবং উইডের মধ্যে। এবং আমাদের অ্যাগ্রোনমিক প্র্যাকটিস, আমাদের কাল্টিভেশন, আমাদের সিড সোয়িং টেকনিক এমন ভাবে করতে হবে যেন আমাদের কাঙ্ক্ষিত যে প্ল্যান্ট সেটার জার্মিনেশন বা ইমার্জেন্সটা আগে হয়। ওকে, এগুলো গেল আমাদের ক্রপ উইড কম্পিটিশনের প্রিন্সিপাল। এখন আমরা যে পয়েন্টটা খুব নাজুক সময়, ক্রপ উইড কম্পিটিশনের খুব নাজুক সময়, সেন্সিটিভ টাইম কোনটা? ক্রিটিক্যাল পিরিয়ড অফ ক্রপ উইড কম্পিটিশন। Critical period of weed competition is defined as the shortest time span during the crop growth when weeding results in highest economic returns. এটা একটু টেকনিক্যাল, একটু জার্গন দিয়ে বলা হয়েছে। আমরা খুব সহজ কথায় বলি যে মানুষের জীবনে সবচেয়ে ক্রিটিক্যাল টাইম কোনটা? তুমি একেবারে শৈশব থেকে শুরু করে তোমার যদি একেবারে ইনফ্যান্ট বেবি থেকে শুরু করে তার হোল লাইফ সাইকেলে সবচেয়ে ক্রিটিক্যাল টাইম কোনটা? বয়সন্ধিকাল ক্রিটিক্যাল বলছো, আমি লাইফ ইয়েতে বলছি স্যার অ্যাডমিশনের সময় জানা না স্যার, অ্যাডমিশনের সময়। এনিওয়ে স্যার অ্যাডমিশনের সময় 18 থেকে 30 স্যার, এইটাই ক্রিটিক্যাল নবজাতক অবস্থায় স্যার আগ পর্যন্ত 18 থেকে 30 নবজাতক। আচ্ছা, নবজাতক অবস্থায় স্যার। আচ্ছা, এটা ক্রিটিক্যাল ডেফিনিশন যদি আমি ঠিক করে দিই তাহলে হয়তো এটা হবে। এখানে আমি তোমার হলো সার্ভাইভাল বলতেছি, সার্ভাইভাল। এখানে তোমার স্যার 18 থেকে 30। আর বাবা 18 থেকে 30 সার্ভাইভালের জন্য বৃদ্ধ বয়সে স্যার, বৃদ্ধ বয়সে নবজাতক এবং বৃদ্ধ, এটা হলো সার্ভাইভাল রেটের দিক দিয়ে। হ্যাঁ, ওই সময় যদি তুমি যত্ন না করো মরে যাবে, আবার বৃদ্ধ বয়সেও তাই। ঠিক আছে, তাহলে এই ধরনের সময়কে আমরা বলি ক্রিটিক্যাল পিরিয়ড। তাহলে আমাদের এখানে ক্রপ উইড কম্পিটিশনের সময় এখানে আমরা কি কার জন্য মানে যত্ন কাকে নিব, ক্রপকে না উইডকে? অফকোর্স ক্রপকে, আমরা ক্রপের আসপেক্টে চিন্তা করতেছি। তাহলে ক্রপ এবং উইড যখন কম্পিটিশন করতেছে তখন কোন সময়টা আমাদের বেশি
কেয়ার করা দরকার ক্রপকে। এটাকে বলা হচ্ছে ক্রপ উইড কম্পিটিশন। দেখো, ক্রিটিক্যাল পিরিয়ড অফ উইড কম্পিটিশন ইজ ডিফাইন্ড অ্যাজ দি শর্টেস্ট টাইম স্প্যান। এটা খুব বেশি সময় না, ডিউরিং দি ক্রপ গ্রোথ হোয়েন উইডিং রেজাল্টস ইন হাইয়েস্ট ইকোনমিক রিটার্ন। আমি এরপরে কতগুলো তোমাদের ফিগার দেখাবো, এগুলো দেখলে ক্লিয়ার হবে। এই ডেফিনিশনটা মাথার ভিতরে নাও ঢুকতে পারে, এই জন্য আমি তোমাদের থিওরি ক্লাসে যেটা করতাম, সবাইকে একটা করে গ্রাফ পেপার সাপ্লাই দিতাম এবং আমি একটা প্রবলেম নিয়ে দিতাম, এবং এটা যখন তোমরা নিজেরা করতে তখন খুব ক্লিয়ার হয়ে যেত। কিন্তু একটা ইস্যু নাই, আমি ট্রাই করেছি নিজে কিছু ফিগার তৈরি করার জন্য তোমাদের জন্য। The critical period of crop wheat competition is the period from the time of sowing. দেখো খেয়াল করো, এখানে একটু আরো ক্লিয়ার করে বলা আছে। The time of sowing up to which the crop is to be maintained in a free environment to get the highest economic yield. খুব নয়েজ বেশি আসতেছে, তোমরা একটু আনমিউট করে রাখো, কথা বলার সময় ইয়ে করবে, এখন মিউট করে রাখো, কথা বলার সময় আনমিউট করো। মিউট করে রাখো। স্যার আপনি মিউট করেন সবাই। গোসলটা করে দিছি। হ্যালো, শোনা যায়? কেউ শোনা? নেটে ডিস্টার্ব করতেছে আপনার কথা আটকে আটকে যাচ্ছে অনেক। শোনা যাচ্ছে না স্যার। স্যার কথা শোনা যায় না স্যার। দেখাও যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না স্যার। না কিছু শোনাও যায় না স্যার। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। হ্যালো, এবার কি অবস্থা? স্যার কথা আটকে আটকে যাচ্ছে স্যার। এখনো আটকে যাচ্ছে? এখনো আটকে যাচ্ছে? মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে। স্যার আপনার ওখানে মনে নেটের প্রবলেম স্যার। আপনার ওখানে একটু নেটের প্রবলেম মনে হয়। সেটা আমি ওয়াইফাই চলতেছিল, আমি এখন আমার ফোন থেকে ডাটা ইউজ করতেছি, প্রবলেম হলে মুশকিল। এইজন্য একটু বাফার করতেছে স্যার। আচ্ছা দেখি একটু এখন। শুরু থেকে প্রবলেম হচ্ছে, এখনো বাফারিং করতেছে। জি স্যার, কথা শোনা যায় না। আপনি ডাটা কিনে চালাতে পারেন স্যার। না না, ডাটা কিনে চালাচ্ছি এখন, ওয়াইফাই তে প্রবলেম করতেছিল, এখন তো ডাটা চালাচ্ছি। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। এখন হয়তো ক্লিয়ার। স্যার ঠিক হয়ে যাবে, এখন হয়তো ক্লিয়ার করেন। না এখন ডাটাতে চালু করেছি। জি স্যার ক্লিয়ার। ওকে, আচ্ছা আমরা এই যে নিচে ফিগারটা দেখা যাচ্ছে, তো এই এটা ডেজ ইমার্জেন্স এবং রিলেটিভ ইউরো দিয়েছি। এখানে হলো 0 হলো ইমার্জেন্স শুরু করে এই দিন এই একটা প্ল্যান্টের একটা স্ক্রিনটা শেয়ার করেন স্যার। স্ক্রিনটা শেয়ার করেন স্যার। স্যার আপনার দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার না স্যার দেখা যায় না স্যার। এবার আসছে? না স্যার, না স্যার দেখা যাচ্ছে না স্যার। নো স্যার। কি ব্যাপারে? রাউন্ড রাউন্ড দেখা যায়, এখানে বলতেছে স্ক্রিন শেয়ার করতেছে, কিন্তু বুঝলাম না। বলতেছে স্যার হ্যাজ স্টার্ট স্ক্রিন শেয়ারিং, কিন্তু স্যার আসেনি। বাফারিং করতেছে স্যার খুব। স্যার নেট প্রবলেম করতেছে স্যার। স্যার এখন দেখা যাচ্ছে। স্যার এবার আসছে।
এবার আসছে ওকে দেখি আগে স্যার চলে আসছে। জি স্যার চলে আসছে। একসাথে কনকারেন্ট অনেকগুলো ক্লাস চলতেছে হয়তো। এনিওয়ে তোমরা দেখো এই আমাদের এখানে একটা ফিগারে যেটা বলা আছে যে একটা ক্রপ প্ল্যান্ট একটা বোঝা যাচ্ছে 120 দিনের লাইফ সাইকেলে, স্যার কথা বোঝা যায় না ঠিক মতো, 120 দিনের লাইফ সাইকেলে আমরা এখানে দেখাচ্ছি যে 30 থেকে 70 ক্রপকে উইড ফ্রি রাখি, তাহলে বাকি সময়টা উইডিং না করলেও চলবে। স্যার কথা শোনা যাচ্ছে না। বাইরে হয়ে গেছে স্যার, বাইরে হয়ে গেছে। স্যার স্লাইড চলে গেছে স্যার। স্যার স্লাইড চলে গেছে, কথাও শোনা যাচ্ছে না স্যার। না নাই বোধহয় স্যার চলে গেছে নাকি। এই প্রবলেম আর ইজ ব্যাক। আর মিউট করতে কি রে ভাই, আজকে এত এরকম হচ্ছে। নেট হাই হয়ে আছে খুব। ওয়াইফাই কাজ না, সব আটকে আটকে যাচ্ছে কথা। সবাই মিউট কর। সবাই চুপ থাক, স্যার আসবে। আর সবাই এখন ইউটিউবে ঢুকো, স্যার আর আসবে না মনে হয়। আমি আসছি, কিন্তু এভাবে ক্লাস করা যাবে কিনা? স্যার যেহেতু আপনি স্যার আজকে করতেছেন, এটা পরে যদি আমাদের দিয়ে দেন। আমাকে না, এটা দিলে হবে না, এই ক্লাসটা তোমাদের বোঝানো লাগবে। এটা খুবই ক্রিটিক্যাল একটা এটা না বোঝালে হবে না। এটা একটু পরের দিন স্যার ফুল নেটে শুনবো। পরের দিন স্যার ফুল নেটে শুনবো স্যার। আজকে আমাকে একটা টাইম এখন তো কথা শোনা যাচ্ছে স্যার। স্যার শুরু করেন এখন। স্যার নেট প্রবলেম না স্যার কথা অনেক আটকে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। এভাবে হলে স্যার ভুল কনসেপ্ট আমরা শিখে। প্রচুর নয়েজ হচ্ছে, সবাই মিউট করো। আচ্ছা একজন আমাকে বলো, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার এখন শোনা যাচ্ছে। জি স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি স্টার্ট করতেছি আবার। এবার স্ক্রিন দেখা যায় আমার? কথা বোঝা যায় না। স্যার কথা ভাইব্রেটিং হচ্ছে। হ্যালো, বাফারিং হচ্ছে স্যার। স্ক্রিন দেখা যায়? কে একজন বলো তো? স্যার দেখা যায়, দেখা যায়। গতকাল আমি খুব ভালো ক্লাস নিলাম এই একটা ইয়েতে। জি স্যার দেখা যাচ্ছে। এখনো শোনা যাচ্ছে স্যার। দেখা যায় কিন্তু দেখা গেলে হবে না, কথা শোনা যাচ্ছে স্যার এই প্রবলেমটা একটু পরপরই হচ্ছে স্যার, তো অনেক বাফারিং হচ্ছে প্রথম থেকেই। কথা কেটে কেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। রেডিয়েশন হচ্ছে স্যার অনেক। স্যার অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস স্যার, এটা জন্য না বুঝি স্যার। স্যার আজকে থাক স্যার। স্যার ইজ নো মোর। স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। এখনো বোঝা যাচ্ছে না স্যার। আজকে স্যার বোঝা যায় না স্যার। জি স্যার কিছু বোঝা যাচ্ছে না, আজকে থাক। আজকে কথা ভেঙে ভেঙে আসছে। স্যার আর নেই স্যার, স্টেজ হয়ে গেছে। আজকে থাক স্যার, চলে বাইরে গেছে। ইজ ইট টাইম টু সে গুড বাই? গুড বাই। নেক্সট ক্লাস। মিউট করলে সবাই আসতে শুরু করলে। ওকে, স্যার কি কিছু বলতেছেন নাকি? না না না, এবার the weight competition in crop field is invariably severe in early stage of crop, then
অ্যাট লেটার স্টেজ, এটা সবাই জানি যে যখন তোমার ক্রপটা খুব আর্লি স্যার স্টেজে থাকে। গ্রাফটা তো হয়নি। স্যার গ্রাফটা পড়ান। ভালো হতো স্যার। গ্রাফটা পরে আসবে, দাঁড়াও। এটা কি স্যার আগে না পরে? এটা পরে, আরো অনেক গ্রাফ আছে, তোমরা টেনশন করো না, এটা জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য আমি বলতেছি, তারপরে দেখো, তাড়াতাড়ি করতে হবে আমাকে। The weed competition in crop field is invariably severe in early stages of crop than at later stage. এটা আমরা সবাই বুঝি যে আসলে ক্রপের ক্ষেত্রে, ইভেন উইডের ক্ষেত্রেও, যে তোমার লেটার স্টেজের চেয়ে, ম্যাচুরেশন স্টেজের চেয়ে যখন এটা কিন্তু সিডলিং স্টেজ থাকবে, এই সময় কিন্তু উইড কম্পিটিশন সাফার করা তার জন্য খুব এটা স্ট্রেসফুল। Generally, in a crop of 100 days duration, the first 35 days after sowing should be maintained in a weed free condition. যে যদি একটা জাস্ট একটা এক্সাম্পল বলা হয়েছে যে 100 দিন যদি কোনো একটা ক্রপের লাইফ সাইকেল হয়, তাহলে প্রথম 30 দিন এটা যদি উইড ফ্রি কন্ডিশন রাখা যায়, তাহলে এই ক্রপটা ভালো পারফর্ম করবে, বাকি সময়গুলোতে উইড ফ্রি না রাখলেও চলবে। আচ্ছা, there is no need to attempt for a weed free condition throughout the life period of a crop. এটা তোমরা খেয়াল করবা যে সবসময় দেখবা যে কৃষকেরা প্রথম দিকে উইডিং করে এবং শেষের দিকে তোমার কিন্তু আর উইডিং এর দরকার হয় না। কেন? একটা সুগার কেন ক্রপ মনে করো, এটা যখন গাছ যখন বড় হয়ে যাবে, এস্টাবলিশ হয়ে যাবে, এর নিচে প্রচুর পরিমাণ উইড থাকবে, কিন্তু এই উইড গুলো আর খুব বেশি কম্পিটিশনে যেতে পারবে না, কারণ তারা অলরেডি নিচে পড়ে যাবে। এমনি যখন গাছ ম্যাচুরেশন স্টেজে চলে যায়, আমাদের প্ল্যান্ট যখন ম্যাচুরেশন বা রিপ্রোডাক্টিভ স্টেজে চলে যায়, ওই সময় কিন্তু সয়েল থেকে খুব বেশি নিউট্রিয়েন্টের আপটেক করে না, ওই সময়ে তোমার আসলে উইডিং করার দরকার নাই। এটাই বলা হচ্ছে যে ক্রপের লেটার স্টেজে উইডিং না করলেও চলবে। এবং 100 দিন যদি কোনো একটা ক্রপের হয়, লাইফ সাইকেল হয়, প্রথম 30 দিন খুব বেশি সেন্সিটিভ, এই সময়টাতে উইডিং যদি করো, বাকি সময়তে উইডিং না করলেও চলবে, বা না বাকি সময় উইডিং করে খরচ বাড়বে, কিন্তু তোমার খুব একটা বেশি আউটপুট আসবে না, এটাই এখানে বলা হয়েছে। এখন এইটাই আমরা যে কথাগুলো বললাম, এটা আমি কতগুলো সিরিজ অফ গ্রাফ তৈরি করেছি, এইটা দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো। একটু এক্সাম্পল, একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে আমরা কিভাবে কোন একটা ক্রপের ক্রিটিক্যাল পিরিয়ড বের করতে পারবো, যে কোন সময়টা এর জন্য খুব বেশি সেন্সিটিভ উইড কম্পিটিশনের জন্য, কোন সময়টা আমার উইড ফ্রি রাখতে হবে। এই জন্য মনে করো আমি এখানে যেটা করেছি, যে কোনো একটা ফার্মার বা আমরাই যদি আমরা একটা এক্সপেরিমেন্ট করি, 20টা প্লট নেব, 20টা একই রকম একই সাইজের প্লট নেব। এই যে আমি উপরে দেখতে পাচ্ছ, এটা এরকম 20টা আমরা প্লট নিব। কেউ একজন রেসপন্স করো, শোনা যায় কিনা? শোনা যায় বা আমার স্ক্রিন? 20টা আমরা এরকম হলো প্লট নেব। আচ্ছা, প্লট নেওয়ার পরে কি করব? এই প্রথম প্লটটাতে এখানে দেখতে পাচ্ছি যে সারা বছর আমরা এই ক্রপটা যতদিন থাকবে ততদিন আমরা একটা উইডো এখানে গ্রো করতে দেবো না, যদি এটা ইমপ্র্যাকটিক্যাল, কিন্তু জাস্ট ফর দি সেক অফ এক্সপেরিমেন্ট এটা একটু মনে করো যে আমরা এরকম করলাম, তাহলে কি হবে? আমাদের এখানে হাইয়েস্ট ইল্ড পাওয়া যাবে, ঠিক কিনা? একটা উইডো আমরা গ্রো করতে দেবো না, একবারে এখানে ডেজ আফটার ইমার্জেন্স আমরা বোঝাচ্ছি, এখানে হলো সোয়িং, এখানে হলো হারভেস্টিং, তাহলে পুরো সময়টাতে আমরা কোনো উইড থাকতে দেবো না এই ফিল্ডে। তাহলে কি হবে? আমাদের হাইয়েস্ট ইল্ড হবে, সেটা আমরা ধরে নিলাম। এই ক্রপটা কি আমরা বলতেছি না, এটা হলো যদি 0 ডেতে আমরা যদি মানে একেবারে জিরো উইডিং যদি রাখি, মানে 0 দিন থেকে শুরু করে একবারে পুরা দিন পর্যন্ত, আমরা পুরা লাইফ সাইকেল পর্যন্ত আমরা উইডিং করব। 0 স্টার্ট ফ্রম 0, মানে প্রথম দিন থেকে পুরা দিন পর্যন্ত, পুরাটা লাইফ সাইকেল 120 দিন পর্যন্ত আমরা উইডিং করব, তাহলে আমাদের ইল্ড হবে 8 টন পার হেক্টর। আচ্ছা, এবার আরেকটা প্লটে আমরা করব কি, এই যে প্রথম 10 দিন খেয়াল করে দেখো, এই প্রথম 10 দিন আমরা এখানে উইডকে গ্রো করতে দিব। আচ্ছা ঠিক আছে, এই প্রথম 10 দিন উইড ক্রপের সাথে থাক, 10 দিন পর থেকে বাকি সময়টা আমরা আর একটা উইডো গ্রো করতে দিব না। বুঝতে পারছো এই পয়েন্টটা? আরেকটা প্লটে প্রথম 10 দিন দেখো, যে আমি এখানে শেড দিয়েছি, তার মানে প্রথম 10 দিন, এই 10 দিন হলো তোমার এখানে উইড থাকবে, আর বাকি সময়টা আমি একটা উইডো গ্রো করতে দিব না, তাহলে খুব একটা ইল্ড কিন্তু কম হবে না। এটা আমরা ধরে নিলাম এটাও 8 টন হবে, 8 টন পার হেক্টর। এবার পরের আরেকটা প্লটে গিয়ে আমরা কি করব? 20 দিন পর্যন্ত উইডকে অ্যালাউ করব। প্রথম 20 দিন উইড অ্যালাউ করব, আর তারপরে 20 দিন পর থেকে বাকি 100 দিন একটা উইডো আমরা গ্রো করতে দেব না। তাহলে কি ইল্ড কি একই রকম হবে? একটু কমে যাবে। আমরা দেখছি এখানে ইল্ডটা একটু কমেছে। তেমনি একই রকম ভাবে আরেকটা প্লটে গিয়ে আমরা করব কি, প্রথম তোমার হলো 30 দিন আমরা হলো উইডকে অ্যালাউ করব, এবং বাকি সময়টা আমরা উইড ফ্রি রাখবো। তাহলে এটাতে কিন্তু ইল্ড অনেকখানি কমে যাবে, কারণ এখানে ক্রিটিক্যাল 30 দিন যেহেতু আমি অ্যালাউ করতেছি,
কিন্তু ভালো ক্রপের সাথে ভালোই কম্পিটিশন করবে এই উইড গুলো, যার ফলে ইল একটু কমে গেল। একইভাবে পরের আরেকটা প্লটে আমি 40 দিন পর্যন্ত বা 45 দিন পর্যন্ত অ্যালাউ করব, তাতে ইল কিন্তু অনেক বেশি কমে যাবে। তারপরে আরেকটা প্লটে আরো বেশি দিন অ্যালাউ করব, আরেকটা প্লটে আরো বেশি দিন অ্যালাউ করব। এখন দেখো এখন এইদিকে গিয়ে কার্ভটা একটু সমান হয়ে যাচ্ছে, খেয়াল করছো? জি স্যার। এই জায়গাটা কেন, কারণটা কি? কারণ শেষের দিকে হলো তোমার আমার ক্রপের কিন্তু তোমার থাকে হলো তোমার রাইপেনিং স্টেজ, তাই না, ম্যাচুরিটি স্টেজ। ওই সময় আমি উইডিং করি বা না করি, উইড থাকুক বা না থাকুক, ক্রপের ইল্ডের কিন্তু খুব একটা যায় আসে না। এই জন্য কিন্তু শেষের দিকে ইল্ডার খুব বেশি কমতেছে না। উইড যদি আমি উইডের মানে দিন বাড়াচ্ছি, উইড বেশি দিনটা পর্যন্ত রাখতেছি, স্টিল কিন্তু ইল্ড খুব কমতেছে না। এবং শেষে এইটাতে এই প্লটটাতে এসে কি করতেছি, আমি কোনোদিনই উইডিং করব না, মানে পুরা সময়টাতে উইড ইচ্ছা মতো গ্রো করবে। তাহলে আমাদের এই জায়গায় এসে আমাদের কি হবে, মানে 120 দিনই যদি আমরা উইডকে অ্যালাউ করি, তাহলে কি হবে, আমাদের ইলটা কিন্তু সবচেয়ে কম হবে। বোঝা গেল এই পয়েন্ট ইয়েগুলো? তাহলে এই এক্সপেরিমেন্টেতে তাহলে আমি যদি গ্রাফগুলোকে এইভাবে যদি কানেক্ট করি, তাহলে এরকম একটা গ্রাফ হবে। তাহলে 10টা প্লট কিন্তু গেল, এবং বাকি আরো 10টা প্লটে এবার আমরা উল্টা এক্সপেরিমেন্ট করব, খেয়াল করো। এবং এই বাকি আরেকটা 10টা প্লটের মধ্যে ওই আরেকটাতে যেটা করব, যে পুরা সময়টা আমরা তোমার উইডকে অ্যালাউ করব। তাহলে ওইটা কিন্তু এই যে এইটার সমানই হবে ইল্ড, এইটার একেবারে লোয়েস্ট যেটা, কারণ এইটা এবং এইটা তো একই, তাই না? কাজে দুইটা হাইয়েস্ট মানে কি, না হাইয়েস্ট হবে না, এটা আমরা লোয়েস্ট হবে। এখানে এই যে পুরাটা উইড, কিন্তু আমরা কোনো সময় উইডকে ক্লিয়ার করতেছি না, কাজে এইটার এই যে সবুজ ডটটা দেখো, এইটা কিন্তু একেবারে লোয়েস্ট ইল্ড হবে, এই যে এটার মতোই আমরা এখানে যে ওই আগের এক্সপেরিমেন্টের শেষের যেটা ছিল। আচ্ছা, এবার আরেকটা প্লটে কি করব, আরেকটা প্লটে প্রথম 10 দিন আমরা উইড ফ্রি রাখবো, বাকিগুলো আমরা উইডকে অ্যালাউ করব। এটার কিন্তু আগেরটার উল্টা, খেয়াল করছো? আগের এক্সপেরিমেন্টের কিন্তু উল্টা দিকে যাচ্ছে আমরা। আগের এক্সপেরিমেন্টে আমরা প্রথম 10 দিন উইডকে অ্যালাউ করেছিলাম, বাকি উইড ফ্রি করছি। আর এখানে প্রথম 10 দিন আমরা উইড ফ্রি করতেছি, উইডকে ক্লিয়ার করতেছি, বাকি সময়টা আমরা উইডকে অ্যালাউ করতেছি যে ঠিক আছে উইড গ্রো করুক। তাহলে কিন্তু ইল কিন্তু একটু সরি হ্যাঁ, উইড একটু বাড়বে, সরি ইল্ড একটু বাড়বে, হ্যাঁ একটু বাড়বে। তারপরেরটাতে আরো বেশি দিন আমরা ক্লিয়ার করতেছি, আরেকটু বাড়বে, আরেকটাতে আরেকটু বেশি ক্লিয়ার করছে। এইভাবে আমরা অনেকগুলো প্লটে আমরা করতে করতে শেষ পর্যন্ত আমাদের শেষের দিকে গিয়ে যদি আমি উইড রাখি না রাখি, ওই যে কোনো কিছু আমাদের কিন্তু ফারাক পড়ে না, যার ফলে আমাদের কিন্তু প্লটটা গ্রাফটা এরকম হবে। এখন এটাকে যদি আমরা কানেক্ট করি, তাহলে দেখো আমাদের এরকম একটা প্লট পাওয়া যায়, তাই না? 20টা এক্সপেরিমেন্ট দেয়া। এখন তুমি খেয়াল করো যে এই যে ব্লু ভার্টিক্যাল দাগ এবং এই যে ব্লু ভার্টিক্যাল বার, এই দুইটার মাঝখানের যে সময়টা, এই জায়গায় কিন্তু ইলটা কমতেছে মানে কি, এই জায়গায় কিন্তু আমরা উইডকে অ্যালাউ করছি, যার ফলে এই জায়গায় কিন্তু ইলটা কমতেছে। এই ব্লু বারের বামের দিকে এবং ব্লু বারের ডানের দিকে আমরা দেখো, খেয়াল করো, উইড কিন্তু এখানে কিন্তু ইল কিন্তু খুব একটা বাড়ে নাই, আমি উইডকে ক্লিয়ার করার পরেও বাড়ে নাই। আবার এখানে উইডকে ক্লিয়ার করার পরেও, উইডকে অ্যালাউ করার পরেও ইল কিন্তু খুব একটা কমে নাই। আবার এখানে উল্টা দিকে দেখো, এই ব্লু বারের বামের দিকে আমি যদি উইডকে ক্লিয়ার করি, তারপরে উইডকে অ্যালাউ করি, তারপরে ইল কিন্তু খুব একটা কমতেছে না। আবার এখানে যদি উইড ক্লিয়ারও করি, ইল কিন্তু আসলে বাড়তেছে না। তার মানে আমার এই যে যেখানে হলো কমা শুরু হয়েছে এবং এই লাইনের যে জায়গায় বাড়া শুরু হয়েছে, এই দুইটা স্টেজ, এই সময়টাই কিন্তু হলো এই ক্রপটার জন্য ক্রিটিক্যাল পিরিয়ড। বুঝতে পারছো তোমরা? এই সময়টা আমরা যদি উইড ফ্রি রাখি, তাহলে এই 100% উইড ফ্রি রাখার কিন্তু সমান ইফেক্ট হচ্ছে। তাহলে একজন কৃষক সে কি পুরা বছর কি উইডিং করবে? কারণ দেখো, এইটুক সময় যদি উইডিং করে, তার কিন্তু এখানে 8 টন, এখানে প্রায় 7.8 বা 7.9 টন। তাহলে কেন সে পুরা সময়টা উইডিং করবে? কারণ এই তার 0 থেকে 20 দিন এবং 75 থেকে 120 দিন উইড ফ্রি রাখতে কিন্তু হিউজ এফোর্ট দরকার, হিউজ মানি দরকার, হার্বিসাইড দরকার, ম্যানুয়াল লেবার দরকার, তাই না? কিন্তু শুধুমাত্র যদি এই 20 থেকে 75 দিন এই সময়টুকু যদি সে উইডিং করে বা উইড ফ্রি রাখে তার প্লটটা, তাহলে কিন্তু মোটামুটি সে পটেনশিয়াল ইল যেটা দরকার তার সেটাই পেয়ে যাবে, এবং বাকি সময়টা মানে পুরা উইড ফ্রি রাখার যে পরিমাণ ইল ওইটার কাছাকাছি পেয়ে যাবে। এই জন্য এই সময়টুকুকে আমরা বলি ক্রিটিক্যাল পিরিয়ড অফ ক্রপ উইড কম্পিটিশন। যে তুমি একজন ফার্মারকে কি বলবা যে না, 20 থেকে 75 দিন এই সময়টুকু আপনি শুধুমাত্র ক্লিয়ার রাখেন, উইড ফ্রি রাখেন, বাকি সময় আপনি ছেড়ে দেন।
তাহলে আপনার কিন্তু পুরা ইয়ে পাবেন, ইল পাবেন। আবার একটু খেয়াল করে দেখো, এই প্লটটাতে এসে দেখো, এখানে ইল কত ছিল আমাদের? ম্যাক্সিমাম ইল্ড 8 টন, তাই না? হ্যালো, কেউ রেসপন্স করো। 8 টনের জন্য কয়দিন আমাদের উইথ রাখা লাগছিল? 20 থেকে 25, না 20 থেকে 25 হলো 55 দিন, 55 দিন, তাই না? 55 দিন উইডিং করতে হয়েছে, 55 দিন উইড ফ্রি রাখতে হয়েছে। এখন একজন ফার্মার মনে করলো যে না, আমার 8 টনের জায়গায় আমার 7 টন ইল্ড হলেই হবে, তাহলে তুমি এখানে দেখো কত দিন ইয়ে লাগবে, উইড ফ্রি রাখতে হবে। 30 দিন। 30 থেকে 75 না, 30 থেকে 30 দিন, তাহলে তোমার 25 দিন কিন্তু উইডিং কমে আসলো। এখন ফার্মার ক্যালকুলেট করবে এই 25 দিনের উইডিং করতে যে খরচ হয়, সেই খরচ দিয়ে আমার 1 টন যে ইল্ড বাড়বে, এটা পোষাবে কিনা। আমি কি তোমাদের বোঝাতে পারছি? এই জায়গায় একটু ইকোনমিক ক্যালকুলেশন চেক করছি। যে আমি 1 টন ইল্ড করি, এইটাতে দেখো তুমি 8 টন ইল্ডের জন্য তাকে 55 দিন উইড ফ্রি রাখতে হচ্ছে। আর ফার্মার যদি টার্গেট করে না আমি 55 দিন না, আমি 30 দিন উইডিং করব, আমার ইল্ড হবে 7 টন। এই যে খেয়াল করে দেখো, আমি 1 টন ইল্ড ছাড়তে রাজি আছি, কিন্তু আমি 25 দিন আমার উইডিং করা অনেক ঝামেলা। আর সরি, এক্সট্রা 25 দিন, 55 জায়গায় এখন কিন্তু 30 দিন হয়ে যাচ্ছে। তাহলে ওই এক্সট্রা 25 দিন করতে আমার যে খরচ হতো, এক্সট্রা 25 দিন উইডিং করতে যে খরচ হতো, সেটা আমি স্যাক্রিফাইস করে আমি ইল্ড 1 টন স্যাক্রিফাইস করব। এক্ষেত্রে তো স্যার ইল্ডিংটা কমে গেল না? কিন্তু তুমি 25 দিন তো তোমার উইডিং করা কমে গেল, উইডিং কস্টটা তো কমে গেল, 25 দিন উইডিং কষ্ট কমে গেল না। এইটাই হলো তোমার ইকোনমিক অ্যানালাইসিস। এই জায়গায় ফার্মারকে টার্গেট করতে হবে যে আপনার ইল্ড কি ম্যাক্সিমাম চান, নাকি ম্যাক্সিমামের জায়গায় আপনি ইল্ড একটু ছাড় দিয়ে আপনি উইডিংটা কমিয়ে আনতে চান। এটা যেমন বাংলাদেশের আমাদের লেবার কন্ডিশন এখন কিন্তু খুবই লেবার ক্রাইসিস, তাই না? এখন লেবার ক্রাইসিস অনেক হাই জন্য কিন্তু তুমি এত সহজে লেবার পাবা না, তাই না? তাহলে তুমি লেবার যদি না পাও, তাহলে তুমি কিন্তু 1 টন ইল্ড ছাড়তে রাজি আছো, কিন্তু তুমি উইডিং এর পিরিয়ডটা কিন্তু তুমি কমিয়ে আনতে পারছো। 1 টন ইল্ডের হচ্ছে যে কস্ট, সেই কস্টটা হচ্ছে আমার অনেক বেশি কস্ট লাগতেছে লেবার দিতে, এই জন্য লেবার দিতে। রাইট, এই জন্য তখন আমি এটা স্যাক্রিফাইস করব। এই অ্যানালাইসিসটা তোমাকে করতে হবে, কোন একটা এক্সপেরিমেন্ট করে এই ধরনের অ্যানালাইসিস করতে হয় যে আপনি যদি 30 দিন উইডিং ফ্রি রাখেন, তাহলে আপনার এত টন, এত 90% ইল্ড হবে। আপনি যদি এই 55 দিন উইড ফ্রি রাখেন, তাহলে আপনার 100% যেটা হওয়ার কথা সেটা হবে। বুঝতে পারছো? এইটাকে বলা হয় ইকোনমিক অ্যানালাইসিস। এটা কিন্তু তোমার কাজে ক্রিটিক্যাল ক্রপ উইড কম্পিটিশনের যে পিরিয়ডটা, এইটা কিন্তু ডিপেন্ড করতেছে ফার্মারের যে ইল্ড গোল বা পটেনশিয়াল ইল্ড, তার উপরে নির্ভর করে কিন্তু এটা কিন্তু কম বেশি হতে পারে। এটুকু ক্লিয়ার কিনা? জি স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। বলো স্যার। এখানে তো আমরা দিনের কথা হিসাব করলাম, কিন্তু নাম্বার অফ উইডিং এর কথা তো হিসাব করলাম না। নাম্বার অফ উইডিং এর কথা আমরা এখানে হিসাব করতেছি না, কারণ হলো তোমার এখানে একেবারে স্পষ্ট কথা যে ওই সময় উইড ফ্রি থাকতে হবে, তার মানে উইড গ্রো করতে দেওয়া যাবে না। এখন তোমার একটা লেবার লাগুক, 2টা লেবার লাগুক, অথবা তুমি হার্বিসাইড ইউজ করো, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, আমাদের ওই সময় উইড ফ্রি রাখতে হবে। এটা হলো আসলে স্যার, এই গ্রাফটা এক একটা ক্রপের ক্ষেত্রে আলাদা আলাদা হবে না? ডেফিনেটলি এইটা হলো আসল পয়েন্ট, যে এটা কিন্তু ইউনিভার্সাল একটা গ্রাফ না। এক একটা ক্রপের ক্ষেত্রে তোমাকে এই ধরনের গ্রাফ তৈরি করে নিতে হবে, এক্সপেরিমেন্ট করে তোমাকে এটা বের করতে হবে, ঠিক আছে? এখন সেইটাই কিন্তু আমরা এই যে এখানে একটা আগের যে এক্সপেরিমেন্ট লোকজন যারা করেছে, আগের রিসার্চার, তাদের এক্সপেরিমেন্ট থেকে কিছু ডেটা আমরা এখানে দেখাচ্ছি। যে দেখো এখানে 1, 2, 3, 4টা ক্রপ বলা হচ্ছে, মেজ, সয়াবিন, কটন এবং সুগার বিট। এখানে তারা একটা এক্সপেরিমেন্ট করে দেখছে যে উইড ফ্রি পিরিয়ড ডেজ আফটার প্ল্যান্টিং, 0 ডেজ উইড ফ্রি পিরিয়ড, তার মানে একেবারে কোনো সময় উইডিং করে নাই, তাই না? তাহলে মেজের ইল্ড পেয়েছে হলো 3.08 টন, কিন্তু যে প্রথম 10 দিন সে উইডিং করে, তাহলে 23 টন পেয়ে যায়। টন না, এটা হলো কুইন্টাল পার হেক্টর, হ্যাঁ, 23 কুইন্টাল পেয়ে যায়। আবার যদি প্রথম 20 দিন সে উইডিং করে, 35 কুইন্টাল পায়। প্রথম 30 দিন যদি উইডিং করে, বাকি সময় উইডিং না করে, 44 কুইন্টাল পায়। 50 করলে 46। আর যদি হোল পিরিয়ড, যদি এই মেজের ক্ষেত্রে সারা বছর সে উইডিং করে রাখে বা উইড ফ্রি রাখে, 47। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো, এখানে 30 দিন, প্রথম 30 দিন যদি সে উইড ফ্রি রাখে 44 কুইন্টাল, আর হোল পিরিয়ড করে হলো 47 কুইন্টাল। তাহলে তুমি কোনটা চাইবা, তুমি আমাকে বলো। মাত্র মানে 20 দিনের জন্য মাত্র 2 কুইন্টাল বাড়তেছে, লাস্টের দিকে এফেক্ট করতেছে স্যার। রাইট, কারণ হলো লাস্টের দিকে প্ল্যান্ট কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে, এই সময় উইড কিন্তু প্ল্যান্টকে খুব একটা কম্পিটিশন করে তাকে দমাতে পারে না। এটাই হলো আমাদের ক্রপ উইড কম্পিটিশনের। এটুকু যদি বুঝো তাহলে এই অন্যান্য ক্রপের ক্ষেত্রে এই একই ভাবে দেখা গেছে, সয়াবিন, কটন এবং সুগার বিট। তোমরা যদি এটা অ্যানালাইসিস করে দেখো যে আসলে ওই
মানে শেষের দিকে আসলে তোমার খুব একটা উইডিং আমার ইফেক্টিভ না। প্রথম দিকে যদিও বলা হচ্ছে, আমরা এই গ্রাফে যদিও পেয়েছি যে মাঝের দিকে, কিন্তু আসলে মাঝের দিকের চেয়ে ফার্মাররা এখন যেটা করে তাহলে প্রথম কিছুদিন, এটা একটা থাম রুল বলা হয় যে 1/3, the first 1/3 অফ লাইফ সাইকেল, এই সময়টা উইড ফ্রি যদি রাখা যায় তাহলে প্ল্যান্ট সবচেয়ে ম্যাক্সিমাম ইল্ড করবে। ঠিক আছে, এটাই হলো ক্রিটিক্যাল পিরিয়ড। তবে এটা এক একটা ক্রপের জন্য এক এক রকম ভাবে ভ্যারি করে। আমাদের দেশে যে ক্রপগুলো হয় সেটার এখানে একটা চার্ট দেওয়া আছে যে প্রথম মানে 0 থেকে কতদিন পর্যন্ত ক্রিটিক্যাল পিরিয়ড বলা হচ্ছে। রাইস, লোল্যান্ড রাইসের ক্ষেত্রে 35 দিন, আপল্যান্ড রাইসের ক্ষেত্রে 60 দিন, সরগম 30 দিন, ফিঙ্গার মিলেট 15 দিন। 15 দিনের পরে তুমি এটা ছেড়ে দিলে ওর ইল্ডের খুব একটা হ্যাম্পার হয় না। মেইজের ক্ষেত্রে ওই যে আমরা আগে যেটা দেখলাম যে 30 দিন, কটন, সুগার কেন, গ্রাউন্ডনাট, সয়াবিন, তোমরা তোমাদের পরীক্ষার জন্য এই টেবিল হয়তো লাগতে পারে। কিন্তু আসল জিনিসটা হলো আমার এই গ্রাফটা, এটা তুমি বুঝলা কিনা। হ্যাঁ, এইটা আমি ক্লাসে তোমাদের নিজেদের দিয়ে করাতাম আগে, কিন্তু এখন যেটা করতে হয়েছে আমাকে কালকে অনেক রাত ভর এগুলো তৈরি করতেছে গ্রাফগুলো করে দেখানোর জন্য। এনিওয়ে, তারপরে যদি বুঝতে পারো তাহলে মানে আমার জন্য সার্থক, কারণ এই গ্রাফটা ভালো লাগছে। কোশ্চেন ছিল জি স্যার, একদম ক্লিয়ার। এটা স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার, পরের স্লাইডে সুগার বিট না সুগার কেন ছিল, ওইটাতে লাস্টের দিকে ইল প্রোডাকশন কমে কেন গেছে? দেখি সুগার এটা না জি স্যার, 446 এর পরে 444 স্যার, এটা হ্যাঁ জি 446 এর পরে 444, এটা আমার হয়তো ভুল হতে পারে। এটা আমি ডেটা কালকে একটা বই থেকে টাইপ করেছি, তো হতে পারে এখানে আমি চেক করবো এই জায়গায় হয়তো একটু বেশি হবে। স্যার বইটাও এইটাই দেওয়া আছে স্যার, 444 আমার কাছে এই বইটা আছে। আচ্ছা, তাহলে হতে পারে এটা হতে পারে যে তোমার এই ডাটাটা তোমার পুরোপুরি ইয়ে করতে হবে না, কারণ এটা এক্সপেরিমেন্টেড ডাটা। আমাদের প্রবলেম কি জানো, এক্সপেরিমেন্টে যা পাই তাই দিতে হবে। হতে পারে যে এই প্লটটাতে কোনো একটা প্রবলেম হয়েছিল, হ্যাঁ, কিন্তু এই প্লটে প্রবলেম হয়েছিল, কিন্তু যেহেতু এটা একটা পাবলিশড আর্টিকেল তোমাকে ডাটা ওইভাবেই দিতে হবে, কিছু করার নাই। কিন্তু জেনারেল ট্রেন্ড হলো মানে স্যার এটা একটু ব্যতিক্রম আর কি হয়ে গেছে, এটা একটু ব্যতিক্রম, রাইট। কিছু ক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টে এক্সেপশনাল হয়, ওই জায়গায় কিন্তু ওই ডাটাটা ওইভাবে দেওয়া হয়, কিন্তু উপসংহারে বা কনক্লুশনে গিয়ে বলা হয় যে আমাদের এটা হওয়ার কথা না, কিন্তু এটা হচ্ছে সুগার বিটটা তো মানে মাটির নিচের একটা জিনিস, ওটা স্যার মানে উইডিং করার সময় ফসলের হয়তো বা ক্ষতি হয়ে গেছে এরকম কিছু। এই যে একটা পয়েন্ট হতে পারে, আমি ওই পেপারটা যদি পড়ি তাহলে বুঝতে পারি। সুগার বিট এমন হতে পারে, সুগার বিট এটা মাটির নিচে, এটা তো অল্প ইয়া লাগলে কেটে যাওয়ার কথা। হতে পারে ওই সময় হয়তো তোমার উইডিং করা একেবারে মানে প্রহিবিটেড। মানে যখন ফসলটা বড় হয়ে যাচ্ছে তখন তো স্যার স্পেসও কমে যাচ্ছে ওখানে, তখন উইডিং করতে গেলে ফসলের একটা ক্ষতি হতে পারে। এটা তোমার এই পয়েন্টটা ঠিক আছে। সুগার বিট যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড ক্রপ, আমার মনে হয় ওই সময় উইডিং করতে গিয়ে এমন হতে পারে যে আমাদের যে আন্ডারগ্রাউন্ড যে ইয়েগুলো টিউবার, এটার ইয়ের হতে পারে, ক্ষতি হতে পারে। আমি জানি না, আমি এক্সাক্ট জানি না, এটা হয়তো ওই পেপারটা পড়লে হয়তো তার এক্সপ্লেনেশনটা জানা যাবে। আচ্ছা, এই জন্য আমি চাচ্ছিলাম যে এই ক্লাস কিন্তু যে তোমার মানে ভাঙাচোরা ভাবে নিলে এটা হবে না, এটা বোঝার বিষয় আছে, এই জন্য ক্লিয়ার হওয়া দরকার ছিল। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা? ও আরেকটু সামান্য একটু হয়তো আর 2-3 মিনিটে হয়ে যাবে। লাস্ট একটা পয়েন্ট, এই স্লাইডটা আমি জাস্ট নিয়ে আসছি। এটা কিন্তু আসলে আমাদের কনসেপ্ট, এটা মেইনলি হলো তোমার এন্টোমোলজি অথবা প্যাথোলজির সাথে রিলেটেড দুইটা কনসেপ্ট, ইকোনমিক ইনজুরি লেভেল, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। তোমরা মনে হয় থার্ড ইয়ারে বা কোনো এক সময় এন্টোমোলজিতে তোমাদের এটা ডিটেল পড়াবে। এটা হলো যে দুইটা কনসেপ্ট, ইকোনমিক ইনজুরি লেভেল, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। আমি একটু আগে ডেফিনেশন দুইটাতে বলি। ইকোনমিক ইনজুরি লেভেল হলো দি স্মলেস্ট নাম্বার অফ পেস্ট। আমাদের এখানে পেস্ট কোনটা? উইড। The smallest number of pests amount of injury that will cause yield losses equal to the pest management cost. তার মানে তুমি যে এটা বোঝাচ্ছে যে এমন একটা মানে মনে করো উইডের সংখ্যা এমন হলো যে সময় তোমার হলো অলরেডি উইডের ক্ষতি হয়ে গেছে, এটা উইডিং করতে যে টাকা লাগবে, আবার ওই কটা উইড ক্রপের যে ক্ষতি করবে ওই একই টাকার পরিমাণটা সেম হবে। ওই ধরনের লেভেলটাকে বলা হয় ইকোনমিক ইনজুরি লেভেল। আমি কি বোঝাতে পারলাম? একটু কঠিন লাগছে কিনা তোমাদের? জি স্যার, বুঝিনি। আচ্ছা, আরেকটাবার একটু বলেন। আচ্ছা, মনে করো আমি কোনো একটা ক্রপ ফিল্ডে উইড গ্রো করলো, এখন উইডের পরিমাণ যে পরিমাণ হলো, এই পরিমাণ উইড হওয়ার ফলে আমার অলরেডি কিন্তু ক্রপের ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ক্রপের ক্ষতি কতটুকু হলো এটা আমি জানি যে আমার হয়তো এখানে হলো তোমার হলো 50,000 টাকা ক্ষতি হয়েছে 1 হেক্টর জমিতে।
এই উইডটা এখানে গ্রো করতে দিলে এই পরিমাণ যদি আমি গ্রো করতে দিই তাহলে আমার 50,000 টাকা ক্ষতি হবে। আবার এই উইডটা যদি আমি উইডিং করতে যাই, আমি যদি ক্লিয়ার করতে যাই, তাও আমার 50,000 টাকা ক্ষতি হবে। এবার বুঝতে পারছো, এটাকে আমরা অনেক সময় ব্রেক ইভেন্ট পয়েন্ট বলি। তার মানে না লাভ না লস। তাহলে এই জায়গায় ফার্মার কি করবে? স্যার করবে না স্যার, করবে কিনা এটা হলো অন্য বিষয়। এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইকোনমিক ইনজুরি লেভেল। হ্যাঁ, যে স্মলেস্ট নাম্বার অফ পেস্ট আমরা এখানে উইড বলতেছি, দ্যাট উইল কজ ইল্ড লসেস ইকুয়াল টু দি পেস্ট ম্যানেজমেন্ট কস্ট। যে ইলটা লস করবে বা যে ক্ষতিটা করবে, আর্থিক ক্ষতি, ওই টাকা পরিমাণ লাগবে এটা রিকভার করতে, মানে ওই পেস্টটাকে হলো ধ্বংস করতে। এটাকে বলা হচ্ছে ইকোনমিক ইনজুরি লেভেল। ফার্মার, তুমি যে বললে যে ফার্মার করবে না, এই অবস্থায় গেলে ফার্মারের এটা করে কোনো লাভ নাই। ঠিকই বলছো, ফার্মার করবে না। কিন্তু তাহলে ফার্মারকে উইডিং কখন করতে হবে তাহলে, বা এই পেস্ট ম্যানেজমেন্ট কখন করতে হবে? তার আগেই করতে হবে, ঠিক কিনা? আগেই করতে হবে। দি পেস্ট ডেন্সিটি অ্যাট হুইচ ম্যানেজমেন্ট অ্যাকশন শুড বি টেকেন, যে সময় পেস্টটাকে কন্ট্রোল করতে হবে, টু প্রিভেন্ট অ্যান্ড ইনক্রিজিং পেস্ট পপুলেশন ফ্রম রিচিং দি ইকোনমিক ইনজুরি লেভেল। তাহলে ইকোনমিক ইনজুরি লেভেলে পৌঁছানোর আগেই যে জায়গায় তোমার হলো এই পেস্ট কন্ট্রোলটা করা দরকার বা ম্যানেজমেন্টটা করা দরকার, ওই পয়েন্টটাকে বলা হচ্ছে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল বা ইটি। এইটা সাধারণত ইকোনমিক ইনজুরি লেভেলের 80% আগে। তার মানে এইটা ইকোনমিক ইনজুরি লেভেলে পৌঁছতে যা তার এটা থাম্ব রুল, তার 80% লেভেলটাকে আমরা বলি ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। এখন এই ফিগারটা তোমরা দেখলে বুঝবা, একটু খেয়াল করে দেখো। দেখো এই যে এই সবুজটা দিয়ে আমরা পেস্টের পরিমাণ বোঝাচ্ছে, পেস্টের ইনফেস্টেশন লেভেল। আমরা এখানে এটা উইড বুঝতে পারি, এটা বাড়তে আছে, সেই দিকে গিয়ে বাড়বে। এখন এই যে ডট যে লাইনটা দেখতে পাচ্ছ, যদি পেস্টটা যদি কন্ট্রোল না করি, আমি উইড যদি কন্ট্রোল না করি, তাহলে উইডের পপুলেশন কিন্তু আরো বাড়বে। হ্যাঁ, বাড়বে, পরে শেষের দিকে এসে কমে যাবে, কারণ ক্রপের সাথে কম্পিটিশন করে পারবে না বা তারা নিজেরাই ইন্টার কম্পিটিশন করবে। কিন্তু যদি আমি এই জায়গাটাকে আমরা বলছি ইকোনমিক ইনজুরি লেভেল, এই একটা জায়গায়, এই জায়গায় তুমি যে পরিমাণ ক্ষতি হবে প্ল্যান্টের বা আমার ইল্ডের যে পরিমাণ ক্ষতি হবে, আমার ওই আগাছা দমন করতে গেলে একই ক্ষতি হবে। তাহলে তোমাকে ফার্মার যেটা করবে, এই জায়গায় আসার পরেই সে কিন্তু তার আগাছাটা দমন করতে হবে। বোঝা গেল? মানে সাধারণত 80% আগেই বলা হয় যে, সরি 20% আগে, তার মানে এইটা পৌঁছার 80%-এর মধ্যেই তোমাকে কন্ট্রোল মেজার নিতে হবে। কন্ট্রোল মেজার যখনই নিবা তখন কি হবে, পপুলেশনটা একেবারে অনেক নিচে চলে আসবে। তারপরে তারা আস্তে আস্তে গ্রো করবে এবং এটা অলওয়েজ এই থ্রেশহোল্ড লেভেলের নিচে থাকবে। এইটাই বোঝানো হয়েছে যে এটা যদি তুমি কোনো কন্ট্রোল মেজার না নাও, তার কার্ভটা এরকম হবে। আর কন্ট্রোল মেজার যদি ইকোনমিক থ্রেশহোল্ড নাও, তাহলে এটার পপুলেশন, মানে এই পেস্টের পপুলেশন বা উইডের পপুলেশন হঠাৎ করে কমে যাবে, কমে তারপরে তো একটু বাড়বেই, বেড়ে সেটা এই লেভেলে। থ্রেশহোল্ড পয়েন্টের আগে কেন আমরা নিব না? থ্রেশহোল্ড পয়েন্টের আগে নিলে লাভ হবে না, ওই তোমার একই কারণে। এই যে তোমার পোষাবে না মানে হলো যে আমি একটা উইড গ্রো করার মাত্র আমি লাঠি শুটার দিয়ে নামবো না। কেন? কারণ আমার পোষাবে না ওই জায়গায়, আমাকে ওকে বাড়তে দিতে হবে থ্রেশহোল্ড লেভেলে, তারপর একবারে আমার উইড কস্টটা বেড়ে যাবে। মানে ক্রিটিক্যাল কন্ডিশনটাতে, ক্রিটিক্যাল কন্ডিশনটা ওটা তো একটা কনসেপ্ট। আবার এটা হলো যে তোমার আরেকটা কনসেপ্ট, এটা হলো ইকোনমিক দিক দিয়ে চিন্তা করে যে আসলে তার মানে যা উইড আছে সব বের হয়ে যাবে, এরপর আমরা রাইট যা উইড আছে বের হয়ে যাবে, কিন্তু সেটা যেন ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলের পর্যায়ে থাকে, মানে ইকোনমিক ইনজুরি লেভেলে যেন না পৌঁছায়। ইকোনমিক ইনজুরি লেভেলে পৌঁছে গেলে তখন আর উইডিং করে কোনো লাভ হবে না। এটা অনেক সময় শর্ট নোট হিসেবে তোমাদের আসতে পারে, এটা এই জন্য আসলে এরকম ফিগার দেয়া তোমরা যেভাবে বোঝো সেভাবে সবসময় মনে রাখবা। পরীক্ষায় দেওয়ার জন্য কিন্তু একটা অ্যান্সার করা ভালো, মানে হলো একটা এক্সাম্পল দেওয়া ভালো। আচ্ছা, তোমাদের ক্লাস মনে হয় আমি কিছু বেশি নিয়ে ফেললাম, পরে আরেকটা ক্লাস আছে নাকি? 10টা পার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এখানে ক্লোজ করতেছি। থ্যাংক ইউ সবাইকে। স্যার একটা প্রবলেমের কথা বলতাম স্যার। প্রবলেমের কথা না, আমার পরে স্যারের জন্য সময় দেওয়া লাগবে, আসলে আমি খেয়ালই করি না ঘড়ির কাঁটা কখন পার হয়ে গেছে। পরে আমার সাথে পার্সোনালি লিংক দেব তোমাদের। ভেরি ভেরি থ্যাঙ্কস। আমি ওয়েট করতেছি। কে ওয়েট করতেছেন?